আসসালামু আলাইকুম। আই গেস উই আর লাইভ নাও। খুবই অড টাইমে চলে আসলাম। যাই হোক, তোমাদের সাথে ফ্লাইট টু অস্ট কোর্সের এটা আমার কেমিস্ট্রি সেকেন্ড ক্লাস। প্রবাবলি এটা তোমাদের জন্য ফোর্থ ক্লাস, ফ্রি ক্লাস হিসেবে। প্রবাবলি এই উইকে তোমাদের জন্য ফ্রি যাবে। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে কথা বলবো তা হচ্ছে কোয়ালিটিভ কেমিস্ট্রি বা গুণগত রসায়ন। এই চ্যাপ্টারটা খুব একটা ইম্পর্টেন্ট বলা যায়। দ্রাব্যতা গুণফল, তারপর আয়নিক গুণফল, এইসব টপিকগুলো খুবই হাইলাইট হয় এই চ্যাপ্টারগুলো থেকে। আর পরমাণুর গঠন অন্যান্য জিনিসগুলো তো আছে। যাই হোক, আমরা চলো শুরু করি। শুরুতেই আমরা বেসিক কিছু ধারণা নিয়ে কথাটা শুরু করি। কেমন কেমন বেসিক? ধরলা আমাদের যে পদার্থ, যে কোনো ধাতু বা যে কোনো জিনিস কিছু না কিছু দিয়ে তৈরি, তাই না? তো ডেমোক্রিটাস এটা খেয়াল করেন। তো ডেমোক্রিটাস তার তত্ত্ব দেন। এরপর থেকে থমসনের প্লাম পুডিং এর মাধ্যমে আমরা ইলেকট্রনের অস্তিত্ব সম্পর্কে জানি। তারপর আসে রাদারফোর্ড এসে তিনি আমাদেরকে জানান যে নিউক্লিয়াস নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে। পরমাণু হচ্ছে যে ক্ষুদ্রতম কণিকা। ওই ক্ষুদ্রতম কণিকা আসলে আরো তিনটা জিনিস দিয়ে তৈরি, মৌলিক জিনিস। তা হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যাই হোক, আর কি আছে? পরমাণুর মৌলিক কণিকা কয়টা? তিনটা। কি কি? স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, তারপর ভারী কণিকা। তো স্থায়ী কণিকার ক্ষেত্রে হচ্ছে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর ভারী কণার ক্ষেত্রে ডিউটেরন আছে। আর অস্থায়ীর ক্ষেত্রে তো বাকিগুলো জানোই। যাই হোক, আমরা পরবর্তী স্লাইডটা যদি দেখি, পরবর্তী স্লাইডে প্রবাবলি প্রশ্ন। আচ্ছা না, আমরা টপিকগুলো লিখে রেখেছিলাম। যাই হোক, টপিকগুলো তোমাদেরকে দেখাই আজকে। স্থায়ী, অস্থায়ী, ভারী কণিকার কথা বলতেছিলাম। এটাই সেই ভারী কণিকা। কি কালার নিব? হলুদ কালার নিই। যাই হোক, এখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটা জিনিস দ্বারা তৈরি, তাই তো? তো এদের মধ্যকার যে জিনিস, আচ্ছা এর পরের স্লাইডটা কি ছিল? প্রশ্ন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা সমন্বয়ে একটা কণিকা, তাই তো? পরমাণু কণিকা। তো ইলেকট্রন, আমরা যে কোনো পদার্থ জানি, আমরা পরবর্তীতে গিয়ে দেখতে পারবো মানে ইলেকট্রন বিন্যাস কেমন হয়। যাই হোক, তাও একটু আগে থেকে একটু করে জানাই দেওয়া। ধরলাম কোনো পদার্থ, আমি কি নিলাম? নাইট্রোজেন নিলাম। নাইট্রোজেনের 7। এখানে ইলেকট্রন কয়টা? 7টা না? সেম ইলেকট্রন যদি সেম ইলেকট্রন সংখ্যার যদি অন্য কোনো পদার্থ থাকে, ওটা কি আইসোটোপ হয়? আইসোটোপ যদি হয়, আইসোটোপের ক্ষেত্রে আইসোটোপ হয় না, সরি, আইসো ইলেকট্রনিক হয়। আইসো ইলেকট্রনিক কেন হয়? ইলেকট্রন সংখ্যা সমান। ধরলাম আমি যদি অক্সিজেন নিলাম। হ্যাঁ, অক্সিজেনই নিলাম। অক্সিজেন প্লাস নিলাম। ধরো অক্সিজেন একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত হবে? 7 হবে না? কারণ দেখো, ইলেকট্রন সংখ্যা সমান হইলে তাকে বলা হয় আইসো ইলেকট্রনিক। আর যখন প্রোটন সংখ্যা সমান হয় তাকে বলা হয় আইসোটোপ। আর যখন নিউট্রন সংখ্যা সমান হয় তখন তাকে বলা হয় আইসোটোন। কেমন? এটা একটু সুন্দর করে লিখতে পারলে ভালো হইতো। যাই হোক, এরপরের আমরা হচ্ছে যে এই বিষয়ে কিছু এমসিকিউ আছে। ওই এমসিকিউ গুলোই হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে অ্যাড করছি সম্ভবত। একটু চলো দেখে আসি। দেখো, ওয়াই সি মাইনাস এ হওয়ার কথা প্রবাবলি। প্রশ্নটা কি ভুল তুলছে না ঠিক তুলছে? একটু চেক করে দেওয়া দরকার।
নাও আই গট ইট। এখানে হওয়ার কথা এ, এটা এই থাকবে, এটা হওয়ার কথা বি আর সি। কেমন? দেখো এই জিনিসটা সমান সমান, এই জিনিসটা কি রেফার করে, কোন পরমাণুর ক্ষেত্রে এই জিনিসটা খাতে? হাইড্রোজেন না? হাইড্রোজেনের কিন্তু প্রোটন সংখ্যাও এক, তারপর ভর সংখ্যাও এক, নিউট্রন ইলেকট্রন সংখ্যাও এক। কেমন? তো আমরা কিন্তু এ এর মান জেনে গেছি, তাই না? আর এখানের মধ্যে দেওয়াই আছে b - a = 5, তাহলে b - 1 = 5, তাহলে b = 6। কেমন? b হবে 6। 6 যদি হয়, ভর সংখ্যা 6 কার? কার হবে? কার্বনের। কার্বনের। তাহলে মৌলটির প্রোটন সংখ্যা নির্ণয় করতে বলছে আমাকে। তাহলে 6 যদি হয়, 6 থেকে আমরা কত বাদ দিব? 6 বাদ দিব, 0 হয়ে যায়। আরেকবার চেক করে নি। এটা প্রশ্নতে আসলে ভুল। 6 থেকে 6 0 হয়ে গেলে তো ইয়া হয়ে যাবে। যাই হোক, এটা আসলে শ্রেণী বা ক্লাস নির্ণয় করতে বলছে, বা গ্রুপ সংখ্যা। কেমন? কার্বনের গ্রুপ সংখ্যা কত হয়? লাস্ট ইলেকট্রন 1s2 2s2 2p2, তাহলে sp, তাহলে গ্রুপ সংখ্যা কত হবে? 10 + 2 + 2 14। সরি ফর অল দ্য ট্রাবল। পরবর্তী প্রশ্ন চলে যাই। Which is an example of isoelectron? আমরা কিন্তু আইসোইলেকট্রনের কথা বলতেছিলাম। আইসোইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান হয়। তো এখানের মধ্যে আমরা খেয়াল করতে হবে কোন জিনিসটার ইলেকট্রন সংখ্যা সমান। কেমন? আমরা যদি দেখি, প্রথম অপশন চেকিং দিয়ে শুরু করতেছি। কেমন? অ্যালুমিনিয়াম 3+, তাহলে এটাতে কত হবে? অ্যালুমিনিয়ামের কত সংখ্যা জানি আমরা? 13 না? তো 13 যদি হয়, তাহলে এটা যেহেতু 3+, 3টা ইলেকট্রন নাই, তাহলে 10টা ইলেকট্রন আছে এখানে। তারপর অক্সিজেনের ক্ষেত্রে দেখি, অক্সিজেন কিন্তু কত? 2-, তাহলে অক্সিজেনের কত হবে? 8। তো 2- মানে হচ্ছে 2টা ইলেকট্রন গ্রহণ করছে। 2টা ইলেকট্রন গ্রহণ করলে তার সংখ্যাও কত? 10। ওয়াও, ফার্স্ট অপশন চেক করতে গিয়ে তো আনসার মিলে ফেললাম। অন্যান্য আনসারগুলোর ক্ষেত্রে একটু লক্ষ্য করি কি আছে না আছে। আমরা দেখি এখানে হচ্ছে যে কত? নাইট্রোজেনের ক্ষেত্রে 7। কেমন? 7 যদি হয়, এখানে আমার প্রোটন সংখ্যা দেওয়াই আছে, আবার এখানে একটা দেওয়া আছে, ভর সংখ্যা। আমি কি ওখানে কার্বনের 6কে আমি ভর সংখ্যা বলছি? সরি, মাই মিস্টেক। এখানে হচ্ছে 7 দেওয়া, তো 14। এটা যদি নিউট্রন সংখ্যা হয়, 14 - 7, 7 থাকতেছে। এখানে দেখো প্রোটন সংখ্যা কত হবে তাইলে? 15 - 7, 8। দেখো এখানে কিন্তু প্লাস মাইনাস কিছু দেওয়া নেই, তার মানে বোঝা যাচ্ছে এটা আসলে নাইট্রোজেন মৌল। তাহলে যতটা ইলেকট্রন থাকবে ততটা প্রোটন থাকার কথা। হ্যাঁ, দে আর নট ইকুয়াল। তেমনি ভাবে বাকি দুটো আমরা দেখালাম না। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে। নিউক্লিয়াস কোনটি? আইসোটোন। which refers to same proton সংখ্যা না? একই প্রোটন সংখ্যা।
কোনটার ক্ষেত্রে ক্ষেত্রে আছে একটু খেয়াল করি। 14, 6, নিচে থেকে শুরু করলাম 8, এটার ক্ষেত্রে 15 মাইনাস 7, 8, এটার ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে 16 মাইনাস 8, 8, 8, 8, 8, তিনটারই প্রোটন সংখ্যা সমান। তাই বোঝা যাচ্ছে যে যেহেতু আমাকে জিজ্ঞেস করে নিয়েছে নিচের নিউক্লিয়াসগুলোর মধ্যে কোনগুলো আইসোটোন, তার মানে বোঝা যাচ্ছে লাস্টের অপশনটা আইসোটোন, কারণ এদের তিনটারই প্রোটন সংখ্যা সমান। যদি অপশন চেক করে অন্য তিনটার মধ্যেও পাওয়া যায় তাহলে বোঝা যাবে ওটার মধ্যেও যে কোনো একটা আনসার গ্রহণযোগ্য, কিন্তু আশা করি পাওয়া যাবে না। কারণ দেখি আমরা এখানে 38, 35, 92, 92 সেম, তার মানে এখানে একটা ডিফারেন্স থাকবে। 1, 1, 2, 1, 3, 1, এখানেও একটা ডিফারেন্স থাকবে। এখানের ক্ষেত্রেও কত থাকবে? 22, 21, 20, ডিফারেন্স একটা থেকে যায়। যাই হোক, নিচের কোন দুটি পরমাণু পরস্পরের আইসোবার? বার বার দিয়ে আসলে বোঝাচ্ছে ভর সংখ্যা সেম। ইলেকট্রন সংখ্যা যদি সেম হয় তাহলে ওটা আইসো ইলেকট্রনিক, প্রোটন সংখ্যা যদি সেম হয় তাইলে ওইটা আইসোটোন, আর যদি ভর সংখ্যা সেম হয় তাইলে এটা আইসোবার। নিউট্রন সংখ্যা সেম হইলে আইসোটোপ নাকি? উপস, প্রোটন সংখ্যা সেম হইলে কি আইসোটোন হওয়ার কথা নাকি আইসোটোপ হওয়ার কথা? টু ও ঠিক আছে, যাই হোক, যেখানে ছিলাম তো ভর সংখ্যা সেম। আমরা একটা জিনিস খেয়াল করি, কার ভর সংখ্যা সেম এখানে? কপার। দেখো 64, 64, উপরেরটা কি ভর সংখ্যা না? হ্যাঁ, এটা যদি ভর সংখ্যা হয় তাহলে দুইটার ক্ষেত্রে কিন্তু ভর সংখ্যা সেম, তার মানে বোঝা যাচ্ছে আনসার এ। Of the element listed below, which set has the unpaired electron in their electronic configurations? তার মানে আমাদেরকে এখানে হচ্ছে অযুগ্ম অবস্থায় কোন কোন ইলেকট্রন অবস্থান করতেছে ওইটা বের করা লাগবে। আমি যদিও এখনো পর্যন্ত তোমাদেরকে মানে ইলেকট্রনের ইয়াটা দেখাইনি, আশা করি একটু পরে দেখাইতে হবে, কিন্তু শুরুতেই যেহেতু একটু করে আলোচনা করছি তাই আবার একবার রিক্যাপ করাই দিই। আমরা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু, আচ্ছা এটা নতুন একটা স্লাইডে দেখাই, এটা রাদার ঠিক ছিল। রাদারফোর্ড কিন্তু যে পরমাণু মডেলটা দেন ওটা কি ইয়া ছিল, মানে সব মানে কোনো যুক্ত ছাড়া বা তার এগেনস্টে যায় এমন কোনো যুক্তি ছিল? অনেকগুলো ছিল, তাই না? তো রাদারফোর্ডের মতবাদ অনুযায়ী কি ছিল? রাদারফোর্ডের মতবাদ অনুযায়ী নিউক্লিয়াস হচ্ছে সেন্টারে অবস্থান করে, নিউক্লিয়াস সেন্টারে অবস্থান করে এবং তার চারপাশে ইলেকট্রন কি আকারে ঘুরে? ইলেকট্রন হচ্ছে যে সৌরজগতের মতো ঘুরে। আর এটা কাউন্টার ব্যালেন্স কিভাবে হয়? কেন্দ্রমুখী বল দ্বারা। কিন্তু এই জিনিসটার হচ্ছে মানে ম্যাক্সওয়েলের কথা অনুযায়ী, মানে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী আসলে এই জিনিসটা হয় না, কারণ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী কোনো আবেশ যদি থাকে তাহলে ওটা হচ্ছে ঘুরে ঘুরে এসে পতিত হবে পজিটিভে, মানে পজিটিভে গিয়ে মিলবে একটা সময় এসে। যাই হোক,
রাদারফোর্ডে কিন্তু পরে, রাদারফোর্ডের এই মতবাদের পরে এসে বোর হচ্ছে যে মতবাদ দেয়, বোরের মতবাদ অনুযায়ী অনেক মডিফিকেশন আছে। বোরের মডিফিকেশনের পরে আমরা দেখো রাদারফোর্ডের মডেলে খুব একটা স্পেসিফিক একটা পিকচার চিন্তা করা যায় না যে একটা পরমাণুর ভিতর কি আছে বা না আছে, কিন্তু যখন বোরের ক্ষেত্রে ওই মডিফাইড মতবাদটা পাওয়া যায়, বোর এসে আমাদেরকে হচ্ছে স্থায়ী কক্ষপথ নামে একটা জিনিসের সাথে পরিচয় করায় দেয়, যেটা হচ্ছে অরবিট। অরবিট পরমাণু হচ্ছে ওই অরবিটে ঘুরে, পরমাণু বলতেছি ইলেকট্রন সমূহ, ইলেকট্রন সমূহ ওই অরবিটে ঘুরে। তারপর তিনি আরো হচ্ছে যে কৌণিক ভরবেগ বের করার জন্য একটা সূত্র আমাদেরকে জানাইছেন, যেটা হচ্ছে mvr is equals to nh by 2 pi, probably 2 pi by nh সম্ভবত। যাই হোক, আমি যদি এটা ভুল করি আবার দেখে নিব। এই ছিল মানে বোরের মডেলে আমরা হচ্ছে যে বোরের মডেলের কারণেই হচ্ছে আমরা পরবর্তীতে ইলেকট্রন বিন্যাসগুলা কিভাবে ভালোভাবে প্রকাশ করা যায় ওইটা নিয়ে আমরা কাজ করতে পারছি। অরবিটাল নামে জিনিস আছে, আমরা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা যখন পড়বো তখন হচ্ছে এ ব্যাপারে ইয়া করবো। যাই হোক, আগের ইয়াতে চলে যাই। আমরা কি নিয়ে কথা বলতেছিলাম? আইসোটোপ, আইসো ইলেকট্রন নিয়ে। হ্যাঁ, এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে অযুগ্ম অবস্থায় ইলেকট্রন থাকে কোন কোন কনফিগারেশন। এখানে আমরা খেয়াল করি ক্যালসিয়ামের কত, ক্যালসিয়ামের 19 না 20, ক্যালসিয়ামের কিন্তু 20। আমরা যদি শুরুতেই চিন্তা করি 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে কয়টা আসছে? 18টা। এরপর কিন্তু আসে 4s2, তাই তো? 2 2 4 6 10 20, হ্যাঁ 20। এখানে দেখো লাস্ট কক্ষপথে কিন্তু 2টা ইলেকট্রন আছে, তার মানে কি এরা আনপেয়ার্ড অবস্থায়? না, এরা আসলে পেয়ার্ড। তার মানে আমরা শুরুতেই প্রথম অপশনটা বাদ দিয়ে দিতে পারবো। এরপর আসি সোডিয়াম, সিলিকন আর সালফারের ক্ষেত্রে। সোডিয়ামের ক্ষেত্রে 11, সোডিয়ামের কনফিগারেশন 1s2 2s2 2p6 3s1, অযুগ্ম অবস্থায় আছে। সিলিকনের ক্ষেত্রে 14, কেমন? কত হবে? 2 হবে না? হ্যাঁ 2ই হবে। 4 10 14, সিলিকন কিন্তু 14। ওরা কিন্তু আনপেয়ার্ড অবস্থায় নেই, ও হচ্ছে পেয়ার্ড। দ্যাট মিন্স ইট অলসো রং আনসার। এরপর আসি আমরা আবার ক্যালসিয়াম, পটাশিয়াম, জেনন। এটার ক্ষেত্রেও কিন্তু সেম পাবো, কারণ ক্যালসিয়ামে হচ্ছে যুগ্ম অবস্থায় থাকে। তাহলে লাস্ট থাকে কি আমাদের এই যে অপশনটা, এটাই হওয়ার কথা আনসার। জিঙ্কে আসি, জিঙ্কের 30, উপস দেখো 2 4 10 12 18 20, এখানে 10 হওয়ার কথা, তাই তো? তাহলে সরি, এই একটু ছোট খাটো। জিঙ্কের ক্ষেত্রেও তো 30ই। তো আমাদের প্রশ্ন অনুযায়ী কি আবার কোনো ভুল আসছে? না, আমি সিলিকনের নাম্বার ভুল লিখছি।
প্রশ্নটাই আসলে ভুল। যাই হোক, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম এখানে কিন্তু দেখতে পারতেছি প্রায় সবগুলোই পেয়ার্ড অবস্থায় আছে। দেখো লাস্ট কক্ষপথে দুইটা, এটারও শেষ কক্ষপথে। এখানে ক্ষেত্রে যদিও সোডিয়াম আর সালফারের ক্ষেত্রে আনপেয়ার্ড অবস্থায় থাকার কথা, কিন্তু সিলিকন কিন্তু অ্যাটমিক নাম্বার কত, 14 এই যে শেষ কক্ষপথে দুইটা থাকে, তাহলে ওরাও কিন্তু পেয়ার্ড অবস্থায় আছে, তাই না? যদিও এইভাবে চিন্তা করলে সিলিকন আসলে অযুগ্ম অবস্থায় আছে, তখন এইটা আনসার হয়। যাই হোক, স্লাইডে রেখে দিলাম। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করে আইসোটোপটি আইসোটোপে রূপান্তর করে, নিচের কোনটি এতকে আইসোটোপে রূপান্তর করে? আমরা যদি খেয়াল করি কি পরিবর্তন হইলে নাইট্রোজেন আইসোটোপে পরিণত হবে অক্সিজেনটা? দেখো এখানে কিন্তু ভর সংখ্যা সেম। কেমন? আমাদের হচ্ছে এখানে ইলেকট্রনের কোনো ব্যাপার নাই, কারণ ইলেকট্রন হইলে এখানে পজিটিভ আয়ন আসবে, তার মানে হচ্ছে এখানে পজিট্রনও হবে না, ইলেকট্রনও হবে না। পজিট্রন তো স্থায়ী কণা, তাই তো? নাকি অস্থায়ী কণার পার্ট? প্রবাবলি অস্থায়ী কণার পার্ট। যাই হোক, এই জিনিসটাই আনসার আসবে। আমি একটু করে যদি লক্ষ্য করি, এখানে এই পজিট্রন বলতে আসলে -1 0 ইলেকট্রন এমন বোঝায়। এমন যদি হয় তা এখানে আসবে, আনসার হবে পজিট্রন। একটু কনফিউজিং আনসার, কারণ পজিট্রন এমন কোনো প্রশ্ন খুব একটা আমরা সচরাচর পরীক্ষার অংশে দেখি না। একটা ইলেকট্রন, একটা মৌলের ইলেকট্রন বিন্যাস এত, মৌলটির এত গ্রামে কতটি ইলেকট্রন আছে? 6.23 × 10⁻23 গ্রাম। আমার হাতে আপাতত ক্যালকুলেটর নাই, যাই হোক আমি তোমাদেরকে ডিরেক্ট আনসারটাই জানাই। কেমন? 18 এটা হবে আনসার। আশেপাশে ক্যালকুলেটর আছে নাকি? না, নেই। যাই হোক, এটাতে আসলে যে মৌলটার কথা বলছে এটার আমরা ইলেকট্রন বিন্যাস দেখে নিই, 2 2 4 6 2 7 17। তার মানে এটা কিন্তু আসলে ক্লোরিন হওয়ার কথা। যে ক্লোরিনের হচ্ছে যে ভর কত, 35.5। ওভাবেই হচ্ছে আমরা এই ডাটাগুলো ইউজ করে এখানে কয়টা ইলেকট্রন আছে ওইটা বের করব। কেমন? আর আমরা কিন্তু জানি মানে একটা মৌলতে কয়টা ইলেকট্রন থাকে, 6. ওই যে অ্যাভোগাড্রো সংখ্যার কাহিনী, ওটা ওখানে। কোয়ান্টাম নাম্বারসের আগে একটা স্লাইড অ্যাড করি। কেমন? কোয়ান্টাম নাম্বারস, আমরা কিন্তু বোরের পরমাণু মডেলটাতে ওখানে হচ্ছে আমরা mvr = nh/2π একটা সূত্র দেখলাম না? ওখান থেকে কিন্তু আমরা কোন অরবিটে রেডিয়াস কত, এনার্জি কত, তারপর হচ্ছে আর কি থাকে, রেডিয়াস, এনার্জি, বেগ, ভি তো বাদ দিয়ে দিছি, ওগুলার মান কিন্তু আমরা হচ্ছে যে বের করতে পারি, ওগুলা নিয়ে আমরা কাজ করতে পারি। যদিও হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী কি মানে হচ্ছে আমরা একই সঙ্গে হচ্ছে পরমাণুর গতি বা অবস্থান এই দুইটা একসাথে, পরমাণুর গতি বা অবস্থান না, কোনো বস্তুর গতি বা অবস্থান একসাথে নির্ণয় করতে পারবো না, কিন্তু আমরা হচ্ছে বোরের পরমাণু মডেল থেকে আমরা আস্তে আস্তে এই যে ভিআরই
মানে বেগ, রেডিয়াস, এনার্জি, এগুলো হচ্ছে আমরা বের করতে পারি। কেমন? আমরা যদি কোয়ান্টাম নাম্বারে ফিরে যাই, কোয়ান্টাম নাম্বারস, কোয়ান্টাম নাম্বারস আসলে কি? একটা সেট, এ গ্রুপ অফ ডিস্টিংটিভ সেট which represent electrons. ইলেকট্রনের অবস্থান, আকার, তারপর কোন অরবিটে অবস্থান করে, এসব আমরা হচ্ছে কোয়ান্টাম নাম্বারসের সাহায্যে জানতে পারি। কোয়ান্টাম নাম্বারসে তারপর কি ছিল, এস কি না এল, চারটা ইন্ডিভিজুয়াল ই এন দ্বারা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রথম অরবিট নাম্বারটাকে রিপ্রেজেন্ট করে কোন অরবিটে অবস্থান করছে। এই জিনিসটা অরবিটাল বা উপশক্তি স্তর সংখ্যাকে প্রেজেন্ট করে। এম তো ম্যাগনেটিক নাম্বার, আর এস হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। এখন এই যে কোয়ান্টাম নাম্বারস, এদের উপরে তিনটা নীতি আছে। কি নীতি? একটা হচ্ছে আউফবাউ নীতি। আউফবাউ নীতি ইলেকট্রন বিন্যাসকে আসলে রিপ্রেজেন্ট করে। ইলেকট্রন বিন্যাসে হচ্ছে যে কোন শক্তি স্তরে আগে যাবে, কোন উপশক্তি স্তরে পরে যাবে, ওটা হচ্ছে আউফবাউ এর ইয়ার সাহায্যে, নীতির সাহায্যে বা রুলসের সাহায্যে আমরা হচ্ছে বের করতে পারি। এরপর আছে কে, পাউলি না হুন্ড? পাউলি, পাউলির বর্জন নীতি, পাউলির বর্জন নীতি প্রবলি, অথবা হুন্ডের নীতি। পাউলির বর্জন নীতি অনুযায়ী কি, এই যে চারটা নাম্বার না, এই চারটা ইন্ডিভিজুয়াল কখনো সমান হইতে পারবে না। এদের নাম্বার অবশ্যই ডিস্টিংক্ট হবে বা স্বতন্ত্র বা কি বলা যায়, ইউনিক হবে, ইউনিক নাম্বার অফ সেট। যাই হোক, এরপর আছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি হচ্ছে সমশক্তি স্তরের অরবিটাল, অরবিটাল সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকবে। এটা আসলে এই যে লাস্টে যে স্পিন নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার আসলে হচ্ছে -12 আর +12। তো -12 আর +12 এর মধ্যে অযুগ্ম অবস্থায় থাকবে, মানে এটা হচ্ছে ওরা এভাবেই থাকবে, অথবা এভাবে থাকবে, কখনো এভাবে থাকবে না। কেমন? কোয়ান্টাম নাম্বারে যে চলে যাই, নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটের সবচেয়ে বেশি শক্তি রয়েছে? কেমন? সবচেয়ে বেশি শক্তি রয়েছে কোন কোয়ান্টাম সেটে? এখানে যদি দেখি n = 4, তারপর চলে যাই, কই গেল? n = 4, l = 0, m আমরা কিন্তু একটা জিনিস জানি যে n+l রুল দিয়ে জানি না, একটা n+l রুল জানি, ম্যাডি-লাঙ্গের নীতি প্রবাবলি। তো ওখানে দিয়ে আমাদেরকে বোঝায় যে কোন সেট হচ্ছে যে সবচেয়ে বেশি শক্তি স্তরের ক্ষেত্রে কোনটার কি বলা যায়, এনার্জি লেভেল বেশি, কোনটার এনার্জি লেভেল কম। এখানের ক্ষেত্রে আমরা যদি দেখি যে দেখো n+l মানে কোনটাতে আগে যাবে, দেখো ইলেকট্রন
একটাতে হচ্ছে 4+0 4 আছে, এটাতেও 4+0 4 আছে, তারপর এটা 3+0 3, এটা 3+1 4, এটা কত 3+2 5। তার মানে এই অরবিটালটাতে ইলেকট্রন সবার পরে যায়। কেমন? ইলেকট্রন সবার পরে গেলে হচ্ছে বুঝাই যাচ্ছে n+l এর হিসাবে উপশক্তি স্তর এটার শক্তি সবচেয়ে বেশি হওয়ার কথা। আনসারটা একটু চেক করি। কেমন? ঠিক আছে, পরবর্তী স্লাইড কই গেল? নিচের কোন ধাতুতে 4f বা 5f আংশিকভাবে পূর্ণ নয়? আনসার বি যদিও দেওয়া আছে, এটা হবে আনসার, কিন্তু এটা কেমনে হবে? কপারের ইয়া হচ্ছে 29। কেমন? 29 যখন হয় ওর পারমাণবিক বিন্যাস হচ্ছে 1:2:2, আমি একটু ভুল করলাম, 2:2, 2p6 3s2 3p6 তারপর 3d তারপর 4s। এখানে যদি দেখি আমরা, এখানে 18টা ইলেকট্রন আছে। কেমন? আর বাকি আছে 11টা ইলেকট্রন। আমরা ওই যে n+l রুলের ক্ষেত্রে যদি হিসেব করি, তাহলে এটাতে আগে ইলেকট্রন যাওয়ার কথা না? হ্যাঁ, আগে ইলেকট্রন গেলেও এখানে হচ্ছে যে 9টা ইলেকট্রন চলে আসে। এটা হচ্ছে যে ব্যতিক্রম বা এক্সেপশন হিসেবে পরিচিত। তো এখানের মধ্যে হচ্ছে একটা ইলেকট্রন হচ্ছে এখানে না থেকে এখানে চলে আসে, এই জন্য হচ্ছে এটা অযুগ্ম অবস্থায় থাকে। বা এখানে কিন্তু আবার 4f এর অস্তিত্বই নাই। কেমন? তো ওই জন্যই হচ্ছে আনসার 4f বা 5f আংশিকভাবে পূর্ণ নয়। এটার ক্ষেত্রে আনসার ওই জন্যই হচ্ছে বি। আমি যদিও তাও ইলেকট্রন বিন্যাসটা দেখাইলাম ওই যে ব্যতিক্রমটা মনে করায় দেওয়ার জন্য। সবচেয়ে ভারী ধাতুটির পরমাণুর বহিস্থ স্তরের ইলেকট্রন কাঠামো কোনটা? সবচেয়ে ভারী ধাতু, সবচেয়ে ভারী ধাতু দেখো n+n, n+1, n+1, সরি n-1। n-1 যদি হয় ভরের দিক থেকে, এখানে কিন্তু অপশন আসলে কিছু নাই। এই প্রশ্নটা একটু ভুল ছিল এবং ওভাবেই তোলা হয়েছে, সরি তোমাদের জন্য। যাই হোক, যোজন ইলেকট্রন কয়টা আছে? আর্সেনিকের 33 না? 33 যদি হয়, যোজন ইলেকট্রন মানে শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা আছে? আনসার 3। কিভাবে 3? আর্সেনিকে শেষ কক্ষপথে বা 4p অরবিটালটাতে 3টা ইলেকট্রন থাকে, ওই জন্যই হচ্ছে যোজন ইলেকট্রন মানে হচ্ছে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 3 না 5? যোজন ইলেকট্রন 5। সরি, আমি 4s2 কে কাউন্টই করি নাই। নিচের কোন বিন্যাসটি পাউলির বর্জন নীতি ও হুন নীতি সমর্থন করে? কেমন? হুনের নীতি অনুযায়ী এই অবস্থানে থাকবে না, আর সর্বপ্রথম হচ্ছে যে এই সাইনটাতেই আছে। তো দেখি কোনটা হবে কোনটা হবে না। এটাও সেম ডিরেকশন হবে না, এখান তো এই হোলটাই খালি। সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকবে, তার মানে এই না যে প্রথমটা ছেড়ে পরেরটাতে চলে যাবে। যদি খেয়াল করি, সবচেয়ে স্বাভাবিকভাবে কোন পরমাণুর কোন ইলেকট্রন বিন্যাসটা মানে অনেক স্বাভাবিক মনে হচ্ছে, এই ইলেকট্রন বিন্যাস। এখানে দেখো সেম ডিরেকশন, ওরা কিন্তু সেম পজিশনে অবস্থান করতেছে না, যেটা হচ্ছে যে হুন্ডা আমাদেরকে জানাই দিছিল। তো এই অরবিটালটাই সবচেয়ে স্বাভাবিকভাবে অবস্থান করছে, বাকিগুলোর ক্ষেত্রে একটু
ডিসেবিলিটি দেখা যাচ্ছে, যেমন এই যে একই সেম ডিরেকশনাল। তো এই স্পিন কোয়ান্টাম সংখ্যা মানে কি মাইনাস হাফ প্লাস হাফ না? তো ওরা কি, তোমার কি মনে হয় মাইনাস মাইনাস থাকলে ওরা কি বিকর্ষণ করবে না? যাই হোক, পরবর্তী প্রশ্নে যাই। স্পিন কোয়ান্টাম সংখ্যা 26 আণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের এম শেলে ইলেকট্রন সংখ্যা কত? 26 আণবিক সংখ্যা 26। আমরা যদি পরমাণুর নামটা নাও জানি, ইলেকট্রন বিন্যাসটা করি। ইহমান আনিক ভাই প্রশ্ন করছে অস্টের এক্সাম ডেট বা অ্যাপ্লিকেশন ডেট। এক্সাম প্রবাবলি হচ্ছে কখন এক্সাম আমাদের ধরলাম এই স্প্রিংয়ের, আচ্ছা একটু দেখি জানি, আমরা একটা টেন্টেটিভ নভেম্বর পার হয়ে যাওয়ার পর সম্ভবত এক্সাম হওয়ার কথা। যাই হোক, আমি 26 আণবিক সংখ্যা লিস্ট এই বিষয়ে এখনো কোনো শিওরলি জানিনি, কারণ এখনো আমাদের কোনো সার্কুলার দিয়ে জানানো হয়নি। এম সেলে 26, আমরা ইয়াতে চলে যাই 1s2 2s2 2p6 3s2 3p6, রাইট? সরি, এখানে কয়টা আছে? 20টা আছে। কেমন 20টা আছে? তো 3p6 3d 2 2 6 10 12 14 20, তাহলে এখানে থাকার কথা 6। কেমন? আমাদেরকে জিজ্ঞেস করছে কি এম সেলে কয়টা আছে? কে, এল, এম, এন, এই জিনিসটা হচ্ছে এম সেলের ভিতর পড়তেছে। কেমন? আমরা হচ্ছে ওই যে এন ইজিক্যালস টু মানে প্রধান শক্তি স্তরের ইয়াকে আমরা হচ্ছে এভাবেও পরিচিত হয়েছিলাম যে কে, এল, এম, এন, এইভাবে। তো ওখানে দেখি আমরা 2 6 6 কয়টা আছে? 14টা। নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে? নিচের কোন অরবিটালে আগে প্রবেশ করে? কিভাবে হিসাব করব? n প্লাস l রুল। কেমন? n প্লাস l রুল যদি হিসাব করি, আমরা জানি যে অরবিটালের মানটা কত হয়? 0 1 2 3। তো s p d f এদের মান হচ্ছে 0 1 2 3। তো একটু দেখি, 4f যদি হয় তা হওয়ার কথা 7, 5d যদি হয় 7, এটার ক্ষেত্রেও দেখি এটাও 7 হওয়ার কথা, 7, এটাও 7। কিন্তু এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কম কার? 4f এর না? সেই হিসাবে সবার আগে প্রবেশ করবে 4f। ডাবল চেক করে নেই। হ্যাঁ, দেখি পরে যাই আইসোটোপের কোনো কিছু আছে কি। নেসেসারি ইউজেস অফ আইসোটোপের মধ্যে আমরা যদি খেয়াল করি, মানে চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে যে কিছু আইসোটোপ ইউজ করা হয় যেগুলো আমরা এক্সামে প্রায় মুখস্থ আকারে দেখতে পারি। সেগুলোর মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট এই 4টা, যেটা তোমাদেরকে আমি মনে করলাম এই ক্লাসে দেখানো উচিত। ওই হিসাবে এটা স্লাইডে রাখা যে পটাশিয়ামের এই আইসোটোপটা হচ্ছে যে ডিএনএ পর্যালোচনা আর রক্তাল্পতা রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। টেকনেসিয়াম, এটা হচ্ছে মস্তিষ্কের টিউমার স্থান নির্ধারণ। এই দুইটা একটু ইম্পর্টেন্ট, মানে এই দুইটা একটু কমন। একটা হচ্ছে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করে, আর একটা হচ্ছে ক্যান্সার নির্ধারণ করে। ক্যান্সার নির্ধারণ করে হচ্ছে রেডিয়াম, আর ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করে হচ্ছে কোবাল্ট। আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে চলে যাচ্ছি। আমরা শুরুতে বোরের যে পারমাণবিক মডেলটা নিয়ে আলোচনা করতেছিলাম, ওখানে থেকেই হচ্ছে আমরা এই এদের মধ্যকার কোরিলেশনটা পাই। ওখানে আমরা যে mvr = 2π/nh ওই সূত্রটা দেখলাম, ওইটার ক্ষেত্রে কিন্তু এইটারও একটা সিগনিফিকেন্স আছে। যাই হোক, এই সূত্রটা খুব কম কাজে লাগলেও মানে এক্সাম হলে আসে, যেহেতু মনে রাখা ইজি,
আর তুলনামূলক ইজি প্রশ্নের ক্ষেত্রে এরকম টাইপের একটা দুইটা প্রশ্ন থাকে যেখানে হচ্ছে এই সূত্রটা ইউজ করে আনসারগুলো বের করা যায়। এখানে এটার দেওয়া আছে, এখানে আসলে 1 জুল ইজ ইকুয়ালস টু একটু রাখতে হবে। আর জিনিসটার সাথে আমরা আসলে সচরাচর পরিচিত না, ওই জন্য কনভার্সনটা দিয়ে রাখা। এই যে mvr is equals to nh by 2 পাই। আমরা এখান থেকে পরে হচ্ছে একটা ভেঙ্গে এই সূত্রতে আসি, যেখানে হচ্ছে আমরা কি ইউজ করি, আমরা কেন্দ্রমুখী বলের হিসাবটা দিয়ে এই হিসাবটাতে আসি, যেখানে হচ্ছে mv square is equals to r is equals to, আচ্ছা এই কনভার্সনটা না দেখাইলে তো চলতো, আসলে নাই দেখাই, দেখে পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। দাঁড়াও, স্লাইডটা দেখি, সেম স্লাইড। এইটা একটু ইম্পর্টেন্ট, এই তিনটা জিনিস। এরা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে এদের শক্তি স্তর, প্রধান শক্তি স্তরের হচ্ছে যে ইলেকট্রন শক্তি, তারপর এটা হচ্ছে বেগ, আর এটা হবে কি রেডিয়াস, বা হাইড্রোজেনের ফার্স্ট যে শেলটা ওইটার ব্যাসার্ধ কেমন। তো এদেরকে হচ্ছে ইমপ্লিমেন্ট করে আমরা হচ্ছে অন্যান্য যে কক্ষপথ ওদের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। এটা 0.53 অ্যাংস্ট্রম হিসেবে আমরা মনে রাখি অনেকে। অ্যাংস্ট্রম মানে তো জানি আশা করি। tan ইনভার্স 10 মিটার, এটাই হচ্ছে অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম। তরঙ্গ সংখ্যা v is equals to 1 by lambda v by c। আমরা হচ্ছে যে lambda is equals to জানি যে v lambda না c lambda is equals to v, c lambda is equals to sorry v lambda is equals to c। তো ওখান থেকে হচ্ছে আমরা জানি কেমন। আর এই জিনিসটা আমরা পরবর্তীতে দেখব, রিডবার্গের ক্ষেত্রেও এটা কাজে লাগে। আর এটা হচ্ছে কি আমরা দেখছি এইচ ভিটা একটু পরিচিত হওয়ার কথা, nh by 2, এই যে এখানে এটাই ডি ব্রগলি সমীকরণটা এখানে দেওয়া। কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম যে পরস্পর ব্যস্তানুপাতিক। এমসিকিউতে চলে যাচ্ছে ডিরেক্ট। হুইচ ইজ নট এ লিমিটেশন অফ অ্যাটম মডেল, বোরস অ্যাটম মডেল। ঠিক আছে, আমরা বোরস অ্যাটম মডেলের সীমাবদ্ধতা সম্পর্কে হয়তো আলোচনা করিনি। তো বোরসের ক্ষেত্রে বোর কেবল হচ্ছে লাইন স্পেকট্রামের ক্ষেত্রে খালি হাইড্রোজেনের বা এক পারমাণবিক বা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে ওইটা ব্যাখ্যা করতে পারে, যেটা হচ্ছে বহু ইলেকট্রন বিশিষ্ট বা বহু পারমাণবিক, বহু পরমাণুর ক্ষেত্রে বা বহু কি বলা যায়, বহু ইলেকট্রনই বলা যায়, বহু ইলেকট্রন আছে এমন হচ্ছে পরমাণুর ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারে না। তারপর জিমেন ইফেক্ট এবং স্টার্ক ইফেক্ট হচ্ছে যে ব্যাখ্যা করতে পারে না, জিমেন ইফেক্ট আর স্টার্ক ইফেক্ট। তো জিমেনের ইফেক্টটা কোনটা ছিল, এই যে ম্যাগনেটিক রেজোনেন্সের কারণে যে স্পেকট্রাম শো করে, আর স্টার্কের ক্ষেত্রে হচ্ছে যে তড়িৎ বা কারেন্ট ফ্লো এর কারণে যে স্পেকট্রাম হচ্ছে পরমাণুতে শো করে ইলেকট্রন বিন্যাসে, ওইটা। তারপর আর কি কি সীমাবদ্ধতা ছিল, এতটুকুই এনাফ। আশা করি যদি পরবর্তী প্রশ্ন আসে তাহলে আবার মনে পড়বে। যাই হোক, আমরা এখানে দেখছি হুইচ ইজ নট এ লিমিটেশন অফ বোরস অ্যাটম মডেল। এখানে ক্ষেত্রে দেখো মাল্টিপল অ্যাটমিক স্পেকট্রামের কথা বলছে। আমরা একটু আগেই বললাম যে মাল্টিপল লাইন্স ইন অ্যাটমিক স্পেকট্রাম এটা হচ্ছে ব্যাখ্যা করতে পারে না, মানে কেবল হচ্ছে যে
হাইড্রোজেন স্পেকট্রামই ব্যাখ্যা করতে পারে, আর জিমেন ইফেক্ট তো পারে না। তো অ্যাঙ্গুলার মোমেন্টামও আসলে লিমিটেশনের ভিতরে পড়ার কথা, কারণ হাইজেনবার্গের নীতি অনুযায়ী এটা সিদ্ধ না। ইয়েস, সুতরাং আনসারটা হবে সি। পরের স্লাইডে দেখি হাইড্রোজেন পরমাণু তৃতীয় ও দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি যথাক্রমে 5.54 tan ইনভার্স 10 আর্গ এবং 2.44 tan ইনভার্স 11 আর্গ। তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন পতিত হইলে যে রশ্মি বিকিরিত হয় তার কম্পাঙ্ক বা হার্টজ কত। আমরা যদি একটু আগের জিনিসটা একটু মনে করাই দিই, এই যে এখানে যে জিনিসটা দেখলাম আমরা, নিম্ন শক্তি স্তরের শক্তি E1 E2 হইলে ডেল ই হচ্ছে ওই শক্তি স্তরের ইয়া। তো আমরা এখানে হচ্ছে সেম জিনিসটাই করব। আমাদেরকে বলছে তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনটা পতিত হয়েছে, তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন পতিত হয়েছে, তাইলে কি পরিমাণ যে রশ্মিটা বিকিরিত হবে তার কম্পাঙ্ক বা হার্টজ বের করতে হবে। এই যে এখানে এইচ ভি দেখতে পাচ্ছি, এখানে ভি ইজ ইকুয়ালস টু কত, এই যে তরঙ্গ সংখ্যা দিয়ে আমরা হচ্ছে সরি এই যে ভি কম্পাঙ্ক, ও আমাদের তো কনভার্ট করা লাগতেছে না, ডিরেক্ট পাওয়ার কথা আমাদের কনভার্ট। আচ্ছা, প্রশ্নতে আমরা তাহলে মানটা বসাই কেমন। তো 5.54 এটা কিন্তু কিভাবে আসবে বুঝতেছো আশা করি, একটু যদিও ক্যালকুলেশন করা লাগবে। 5.54 ইন্টু 10 ইনভার্স 10 আর্গ এর ক্ষেত্রে এটা হচ্ছে আর্গ, আমরা দেখাই দিছি 1 জুল ইজ ইকুয়ালস টু 10 ইনভার্স 7 আর্গ। কেমন, তো 2.44 ইন্টু 10 ইনভার্স 11, এখান থেকে আর্গটা আনবো আমরা, ক্যালকুলেটরে বসাই আগে। 5.29 ধরলাম খালি, 10 ইনভার্স 10 আর্গ। তো এটাকে যদি আমরা জুলে নিয়ে যেতে চাই তাহলে কত, 1 আর্গ ইজ ইকুয়ালস টু কত জুল, 10 টু দি পাওয়ার 7 জুল। এরকম যদি হয় আর্গকে জুলে নিয়ে যাচ্ছি তাহলে এটা কত আসবে, 5.29, এটা 10 7 17 আসার কথা না, 10 ইনভার্স 17 জুল। এটাই আসছে, আশা করি এটা আনসার হওয়ার কথা। ও আমার তো এইচ ভি ইজ ইকুয়ালস টু ডেল ই, ওখান থেকে আমরা ভি বের করব। এইচ এর মান কত, প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10 ইনভার্স 34। কেমন, তো ওখান থেকে আমরা যদি বের করি, যেটা নাম মুছলেও চলবে, এটা আমাদের পরবর্তী কাজে লাগবে। তো ভি ইজ ইকুয়ালস টু হবে কত, 6.626 ইন্টু 10 ইনভার্স, আর এখানে থাকবে কত, 5.29 10 ইনভার্স 10। আমরা যদি আনসারটা বের করি কত আসবে, ই 7.99 10, কিরে এখানে তো ইয়া হওয়ার কথা, 10 ইনভার্স 16 হওয়ার কথা সম্ভবত, 10 টু দি পাওয়ার 16, দেখি একটু, 10 টু দি পাওয়ার 16, এই যে 10
পরের প্রশ্ন চলে যাই। আমরা আসছি রিডবার্গ ধ্রুবকে। রিডবার্গ ধ্রুবকে কি জিনিস আছে? রিডবার্গ ধ্রুবকে আছে আমাদের পরমাণুর যে আমরা দেখলাম, শক্তি স্তর দেখলাম। তো আমরা কিভাবে বোর হচ্ছে লাইন স্পেকট্রাম যেভাবে ব্যাখ্যা করছে সেই অনুযায়ী অত উপরে না করে নিচে করা দরকার ছিল। ওয়েট, দেখাই দুটোই দেখাই, দুটো দিয়েই যথেষ্ট আশা করি। এই যে এই দুইটা যদি ইলেকট্রন কক্ষপথ হয়, ইলেকট্রন যদি জাম্প করে এখানে আসে, তাহলে দেখো ও কিন্তু উচ্চ শক্তি স্তরে আছে অলরেডি, ও হচ্ছে নিচে চলে আসছে। তাহলে ইলেকট্রন আসলে বিকিরণ হবে, মানে একটা আমরা বিকিরণ রশ্মি দেখব। আর যদি ইলেকট্রন এইখান থেকে উপরে যায়, তাহলে আমরা কি দেখব? শোষণ দেখব। কেমন? কারণ হচ্ছে এক্সট্রা শক্তি তো লাগবে উপরের শক্তি স্তরে যাওয়ার জন্য। রিডবার্গের ধ্রুবকটা হচ্ছে এই সূত্রটা। আমাদেরকে জেড এর মান না জানলেও চলবে, অথবা এক্সাম হলে দেওয়া থাকার কথা, কিন্তু বেশিরভাগই আসে হাইড্রোজেনের ক্ষেত্রে। হাইড্রোজেনের ওই যে লাইমেন বামার পাস চেন, আমরা যেটা পরবর্তীতে জানবো, ওইটাই হচ্ছে এখানে মেইনলি জেড এর মান ওই জন্য 1 হয়ে যায়, কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান 1। যাই হোক, এখানে একটা জিনিস আমরা একটু গুলাই ফেলি, এটা কিন্তু লোয়েস্টটা আর এটা হাইয়েস্টটা, মানে এটা নিম্ন শক্তি স্তর আর এটা উচ্চ শক্তি স্তর এখানে। এরপর ডিফারেন্সটা যদি দেখাই, এই যে লাইমেন বামার পাচ্ছেন, লাইমেন বামার পাচ্ছেন বলতে তো আশা করি জানোই যে এটা যদি প্রোটন হয়, একটু মুছে দিই। লাইমেনের ক্ষেত্রে হচ্ছে যে ইলেকট্রন যতই বাহিরে থাকুক না কেন, যত বহিস্থ ইয়াতেই থাকুক না কেন, সেটা হচ্ছে প্রথম যে ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে, সেখানে ফিরে আসলে ওটা হচ্ছে লাইমেন সিরিজের অন্তর্ভুক্ত। এন এর মান 1, এই যে এন এর মান লোয়েস্ট, এই ফার্স্ট কক্ষপথ। সেকেন্ডে যদি চলে আসে ওইটা হবে বামার। 3 নাম্বারটাতে যদি আসে বা যায়, তাহলে হচ্ছে পাশ্চেন ব্র্যাকেট ফান্ড। এই যে এটা একটু মনে রাখার ট্রাই করা উচিত, কারণ এক্সাম হলে প্রায় এই টাইপের প্রশ্ন দেখি। আর যেখানে হচ্ছে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, তোমাকে ধরলা তুমি একটা আনসার বের করলা, তোমার লাইমেন সিরিজে বললো যে তোমার একটা লাইমেন সিরিজে আছে, লাইমেন সিরিজে থাকলে হচ্ছে ওর বিকিরণ অঞ্চলে কি কি রশ্মি মানে বিকিরিত হচ্ছে। তো যদি 380 থেকে 750-এর ভিতর হয়, তখন তো বলতেই পারবা যে আমি হচ্ছে ওই রশ্মিটা দেখবো, এবং রশ্মির কালারও তুমি বলতে পারবা। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি হয়, তাহলে চিন্তা করবা যে লাইমেনে হইলে ওইটা হবে অতি বেগুনি রশ্মি, আর নিচে যদি হয় অবলোহিত বা ইউভি, এটা হবে ইউভি রশ্মি প্রবাবলি। হ্যাঁ, এটা ইউভি রশ্মি, আর এটা হচ্ছে আইআর, মানে এরপর যা আসবে তা। আর সর্বোচ্চ কম্পাঙ্ক এবং সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য NH = ইনফিনিটি। এটা কিভাবে আসে? আমরা যদি ওই যে রিডবার্গের ইয়াতে দেখি, 1/λ = RH by 1 NL minus 1/, এটার ক্ষেত্রে আসলে রিডবার্গের ইয়া তো কনস্ট্যান্ট, এটার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। এটার মানও হবে কত? 1 2 3, আমরা জানি লাইমেন বামার পার্সেন্টের অনুযায়ী। তাহলে চিন্তা করি যে কিভাবে আসলে সর্বোচ্চ হবে বা কিভাবে আসলে সর্বনিম্ন হবে। কেমন? আমরা দেখি এটা কিন্তু কিসে আছে, এটা লব যদি হয়, এটা হরে না? তো হরে যদি যখন থাকে, এই মানটা যত বড় হবে, মানটা তত হচ্ছে 0 এর কাছাকাছি যাবে না, 0 পয়েন্ট সামথিং এরকম আসতে থাকবে না, বা 1 এর কাছাকাছি, 1 এর কাছাকাছি না, 0 পয়েন্ট ইয়া। তো আমরা এরকম ক্ষেত্রে যদি এই মানটা সবচেয়ে কম হয়, তাহলে ভি বা তরঙ্গ সংখ্যা, এই জিনিসটাও কম হবে না?
সরি, এই জিনিসটাও বেশি হবে, কারণ নিচে তো যখন 0 পয়েন্ট সামথিং দিয়ে ভাগ দিই, উপরে যখন কোনো সংখ্যা থাকে, তখন ওটা কিন্তু আসলে 0.1কে যদি আমরা হিসাব করি 1.10⁻1, তো এটা আসলে উপরে গুণ হিসেবে জায়গা, কেমন? তো ওইরকম হইলে মান বেশি আসার কথা। তাইলে এই যে মানটা, এটা আসার কথা সর্বোচ্চ, যেহেতু ইনফিনিটির ক্ষেত্রে এই মানটা প্রায় জিরোই আসবে। জিরো আসলে এটা কত, 1/1 অথবা 1/2 হবে হিসেবে মানটা আসলে খুব একটা সর্বোচ্চ হবে, মানে তরঙ্গ সংখ্যার জন্য। আর ল্যামডার ক্ষেত্রে তো মানটা আসলে কার্সড হবে, কারণ হচ্ছে ল্যামডা যদি আমরা সোজা, এটাকে যদি আমরা সোজা করতাম, তাহলে আর এইচটা নিচে চলে যাইতো, আর এই যে এটাতে এই ডিফারেন্সটা যখন সর্বোচ্চ হবে, তখন ল্যামডা এর মানও সর্বোচ্চ হবে না? তো এখানে দেখি আমরা এই ডিফারেন্সটা আসলে কত হয়। এটা যেহেতু জিরো, হ্যাঁ, এটা যেহেতু জিরো এর কাছাকাছি আসে, তাহলে এটা যদি জিরো হয়, মান কি এটা আসলে বেশি আসবে? আসবে না। যাই হোক, পরবর্তী প্রশ্নতে আশা করি চলে যাব আমরা। আমরা সর্বনিম্নটা তো দেখাইনি। সর্বনিম্নের ক্ষেত্রে হচ্ছে ক্লোজেস্ট ওয়ান, সর্বনিম্ন শক্তি বা সর্বোচ্চ তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে কিভাবে আসবে? সেম জিনিস যদি আবার দেখাই, যে এখন দেখো, এই মানটা যদি এটার সবচেয়ে ক্লোজেস্ট হয়, কেমন? তাহলে কেমন হয় যদি 1 হয় আর এটা যদি 2 হয়? 1 মাইনাস 1/4, 3/4 RH আসার কথা না? হ্যাঁ, 3/4 RH। তো আমরা যখন ল্যামডার হিসাব করব, তখন ল্যামডা এর মান কত হবে? 4/3 RH। এটা কিন্তু ক্লোজেস্ট ওয়ান। এটা যখন আমরা আরো বাড়াইতে থাকবো, তখন কিন্তু এইটার মান, যেমন 5 যদি চলে যায়, তাহলে সরি 3 স্কয়ার যদি হয়, তাহলে এটা কত হবে? 9। উপস, 9 এটা যদি হয় কত? 8। আমরা দেখি 3/4 মানে কত? 1.25 না? আর 9/8, 9/8 মানে 9/8, 1.125। মানটা কিন্তু কমতেছে, যত কমতে থাকবে তত হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য বা এই যে ল্যামডার মান কমতে থাকবে না? তার মানে বোঝা যাচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমাদের ক্লোজেস্ট ওয়ানকে সিরিজে কাউন্ট করতে হবে, লোয়েস্টের ক্লোজেস্ট ওয়ানকে হাইয়েস্ট হিসেবে ধরে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। আর যখন হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের একটা কম্পাঙ্ক বা সর্বোচ্চ কম্পাঙ্ক বের করতে হবে, তখন হচ্ছে আমাদের এনএইচকে ইনফিনিটি ধরে নিতে হবে। Based on MRI experience, detect tumors, strokes and bleeds. তোমাদের কি এটা নিয়ে, এটা আসলে প্রশ্ন না। আচ্ছা, চলে যাই। Which of the following lights has the highest wavelength range? আমরা যখন খেয়াল করি যে 380 থেকে কত 750, এদের ক্ষেত্রে কি বলছে? হাইয়েস্ট ওয়েভলেংথ রেঞ্জ। কেমন? হাইয়েস্ট ওয়েভলেংথ রেঞ্জ আমরা কেমনে জানি? বেনিয়া সহ কলা দিয়ে আমরা হচ্ছে এটা জানি না। সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কথা কার? তার না, কিন্তু আমাদেরকে কিন্তু এখানে জিজ্ঞেস করেনি সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার। আমাদেরকে জিজ্ঞেস করেছে which of the following lights has the highest wavelength range. তোমাদেরকে যদি একটু জানাই রাখি, আমাদের ওয়েভলেংথে
বেগুনির ক্ষেত্রে কত, বা ইন্ডিগোর ক্ষেত্রে হচ্ছে 380 থেকে কত 425, কেমন? তো এইটার রেঞ্জ হচ্ছে কত, প্রায় 45 ন্যানোমিটার, কেমন? আর এরপর আছে নীলের ক্ষেত্রে হচ্ছে 425 থেকে 450, এরপর 450 থেকে 475 সম্ভবত আকাশি। তারপর সবুজের ক্ষেত্রে 400 না 500, এটা হবে 500 না, হুম 480 থেকে প্রশ্নতে ওয়েভলেংথ, আচ্ছা হাইয়েস্ট ওয়েভলেংথ রেঞ্জ হইলে তো আসলে এই হিসাবে কিন্তু আমাদের কমলা হওয়ার কথা, হাইয়েস্ট রেঞ্জ এটা আনসার হওয়ার কথা। সরি, আমি হচ্ছে এই জায়গায় একটু গোলায় ফেলাইছি তোমাদেরকে, যদি এটা জানানো গেছে কিন্তু এটা একটু কনফিউজ করে ফেললাম আমাদেরকে, সরি। ওয়েভলেংথ রেঞ্জের হিসাবে হাইয়েস্ট ওয়েভলেংথ রেঞ্জ, আমি একটু প্রশ্নটা ভুল পড়ছি। হাইয়েস্ট হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন যখন ফোর্থ ইলেকট্রন থেকে নিম্ন শক্তি স্তরে স্থায়িত হয়ে বামার সিরিজ সৃষ্টি করে, আমরা কি দেখছি, লাইমেন হচ্ছে ফার্স্টেরটা, আর লাইমেন বামার হচ্ছে সেকেন্ডেরটা। তো তাইলে কততে আসছে? এটা হওয়ার কথা না, এই যে রিডবার্গের ইয়ার ক্ষেত্রে, এরপর আর এইচ দিয়ে গুণ দেওয়া লাগবে। তো আমাদেরকে জিজ্ঞেস করছে কি তরঙ্গ দৈর্ঘ্য কত, তরঙ্গ দৈর্ঘ্য আমাদের ল্যামডা বের করতে হবে। আমরা যদি চিন্তা করি ফার্স্ট এটা ছিল হিসাবে চলে যাই, এটা হবে 4 স্কোয়ার 16, তো এর নিচে এখানে 4, 16 যদি হয় কত আসবে উপরে, 4, এখানে 16, এখানে 4 না, তাহলে 4 যাবে উপরে, আর এখানে কত যাবে 1, 16, আনসারটা বের করা লাগবে। আনসার কত আসবে, 16/3 divided by 4.86, ঠিক আছে, এটা আনসার। জাস্ট মানটা বসাইলেই আনসারটা চলে আসার কথা। হ্যাঁ আনসার ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যে তরঙ্গ দৈর্ঘ্য হইল 540 ন্যানোমিটার, আমরা ওই যে একটা তরঙ্গ দৈর্ঘ্যের স্পেকট্রামের একটা ইয়া দেখাচ্ছিলাম, যেখানে বেনিয়া সহ কলা দিয়ে আমরা ভাগ করে দেখাচ্ছিলাম যে কোনটা কি, তাই না? রেঞ্জটা আরেকবার লিখি, রেঞ্জটা লিখে দেওয়া দরকার ছিল তোমাদেরকে। 380 থেকে 425, এটা হবে 425 থেকে 450, 450 থেকে 500, সবুজ হওয়ার কথা 500 থেকে 540, ক্লিয়ার ভাবে দিই।
হবে কত? 591 থেকে 650, তাহলে এটা 650 থেকে 680। ওই 650। সবুজের ক্ষেত্রে হবে, ঠিক আছে, 75 পর্যন্ত। এটা 70 লিখছি আসলে, আশা করি বুঝতে অসুবিধা হবে না। এটা 500। আমরা যদি খেয়াল করি কোন রেঞ্জের ভিতর 540 পড়তেছে, 500 থেকে 570 সবুজ, তাহলে আনসার হওয়ার কথা সবুজ। একটু মুখস্থ টাইপের প্রশ্ন এগুলোই। কোন ইলেকট্রনের হাইড্রোজেন পরমাণুকে ফোটন শোষণ করায় কিন্তু বর্জন করায় না? দেখো, আমরা শোষণ করতে পারবো কিন্তু বর্জন করতে পারবো না, তার মানে কি বোঝা যাচ্ছে? আমরা হচ্ছে হাইয়েস্টে যাইতে পারবো বাট লোয়েস্টে নামতে পারবো না। কেমন? এমন কোন অরবিটাল কি আছে যেটাতে হচ্ছে যে নিচে কোনো অরবিটাল নাই? এমন অরবিটাল তো একটাই আছে, যেটা হচ্ছে ফার্স্টেরটা 1s। তাহলে আনসার হওয়ার কথা 1s, আর কিছুই হওয়ার কথা না, যেহেতু ফোটন শোষণ করে, বর্জন করতেছে না। শোষণের ক্ষেত্রে হাইয়েস্ট থেকে, বা যদি কনফিগারেশন দিয়ে দেখাই একটু করে, তাহলে এই যে ইলেকট্রনটা, ওইটা এই কক্ষপথে আসতে পারবে, কিন্তু দেখো এটা হইলে হবে কি শোষণ, কিন্তু বিকিরণ করতে পারবে না, সরি বর্জন করতে পারবে না। বর্জন করতে পারবে না মানে কি, এই ইলেকট্রনটা আর নিচে যাইতে পারবে না। যাইতে পারবে আদৌ? পারবে না, ওকে উপরে যেতে হবে। এই শোষণের কাজটা করতে পারবে কিন্তু বর্জন করতে পারবে না। বর্জন করতে গেলে কি, এরা কিন্তু বর্জন করে এখানে পাঠাচ্ছে, তাই না? তাহলে এটা আর নিচে কত নিচে নামবে? নিচে নামতে পারবে না। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ব্রাকেট সিরিজের তৃতীয় লাইনের দৈর্ঘ্য এত। ব্রাকেট সিরিজ, লাইমেন, বামার, প্যাশ্চেন, ব্রাকেট। তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য, ব্রাকেট যেহেতু বলছে তাহলে ফোর্থ, তৃতীয় লাইন, তার মানে কি 4 + 3 7। তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? ঠিক আছে, তাহলে কোনটা হবে? আমরা একটু আগে দেখলাম আর h = 1/, এটা কত হওয়ার কথা? 4। তাহলে কত? 4 স্কয়ার, বা আপস প্লাস কেন হবে, মাইনাস হবে। এটা আসার কথা আনসার। আনসার হবে 2.16। এটা হবে আনসার। এটা আশা করি বুঝছি। তৃতীয় লাইনের কথা বলছে তো, আর এখানে বলছে ব্র্যাকেট সিরিজ। আমরা তো জানি ব্র্যাকেট সিরিজ মানে হচ্ছে কি, ফোর্থ অরবিটে হচ্ছে, তাইলে ইলেকট্রন সর্বনিম্ন নামবে। কেমন? তাহলে যদি হয়, তৃতীয় লাইন বলছে তো, ওদের ফোর্থ অরবিটালের ক্ষেত্রে ফার্স্ট লাইন কোনটা হবে? ও নিজেই। তারপর এরপর আসবে কি 5 6 7, তাহলে এটা ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে 3 নাম্বার লাইনে হচ্ছে এইখানে পাওয়া যাবে যখন ও 7th অরবিটালে চলে যাবে, তাই তো? এরপর আসি আমরা সলিউবিলিটিতে। সলিউবিলিটি, এটা আমি তোমাকে একটা স্লাইডেই দেখাই। সলিউবিলিটি মানে কি, একটা নির্দিষ্ট তাপমাত্রায়, ধরলে একটা টেম্পারেচার কত 25°C, যেটা কমন ধরে রুম টেম্পারেচার। একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবক, আগে একটা জিনিস পরিচিত হয়, দ্রবক, এই দুইটা মিলেই কিন্তু কি হয়, দ্রবণ উৎপন্ন হয়। কেমন? ঠিক আছে, তো দ্রবণ যখন উৎপন্ন হবে, একটা 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হবে, মানে গলবে, সেটাই হচ্ছে কি ওই দ্রবের ওই তাপমাত্রায় দ্রাব্যতা। ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা। এটা কি সুন্দর করে লেখার প্রয়োজন আছে? আশা করি নাই। ওই দ্রবের
দ্রাব্যতা। তাহলে একটা জিনিস খেয়াল করি, দ্রব প্লাস দ্রাবক ইজ টু দ্রবণ। তাহলে এটা যদি আমার 100 গ্রাম হয়, কেমন, এটা যদি 50 হয়, তাহলে দ্রাব্যতা কত হবে? 100/50। এটাই হওয়ার কথা সলিবিলিটি। কেমন, চলে যাই। তার আগে তো দেখেন, এখানে সেম জিনিসটাই লেখা আছে যে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণে, সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে কি, যেখানে দ্রব টোটালি দ্রবীভূত হইছে ওই দ্রাবকে, বা আমি যে কথাটা বলছি ওটা হচ্ছে এখানে এই যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ যত গ্রাম দ্রব 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয় হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, মানে টোটাল সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবে, সেই ভর প্রকাশক সংখ্যাকে আমরা দ্রবের দ্রাব্যতা বলি, ওই তাপমাত্রা। আর কিছু জানার মতো না, সোজা প্রশ্নে চলে যাব আশা করি। 30 ডিগ্রি সেলসিয়াস এবং 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা যথাক্রমে 50 এবং 90। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম দ্রবণকে 55-তে উন্নীত করা হলো। এই অবস্থায় দ্রবণকে সম্পৃক্ত করতে আর কত গ্রাম অতিরিক্ত দ্রবের প্রয়োজন হবে? আমরা ফার্স্টেই জানলাম যে নির্দিষ্ট জিনিসের ক্ষেত্রে, নির্দিষ্ট দ্রবের ক্ষেত্রে 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দেওয়া থাকে, ফার্স্টেরটার ক্ষেত্রে কত, এত, আর এর পরেরটার ক্ষেত্রে 90। আমাদের কি এখান থেকে এখানে যাবে, তাই তো? সম্পৃক্ত করতে আরো কত গ্রাম দ্রবের প্রয়োজন হবে? দেখাই, এখানে দেখো দ্রবের পরিমাণ কত, 50, এখানে 90। কেমন, তার মানে বুঝাচ্ছে যে 100 গ্রাম দ্রাবকে 50 গ্রাম দ্রব দ্রবীভূত থাকবে। তাহলে দ্রবণের কত, 150 না? 100 প্লাস আমি কি তোমাদেরকে বলবো দ্রাবকে, ঠিক আছে, যাই হোক। প্রশ্নতে আসি, হ্যাঁ প্রশ্নতে চলে আসছি। আমাদের তো দ্রবণ প্রয়োজন না। গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকে কত, 50 গ্রাম। কেমন, তাহলে 150 গ্রাম দ্রবণে, মানে 150 গ্রাম যে একটু আগে দেখালাম, ওই দ্রবণে দ্রব হচ্ছে 50, তাহলে 100 গ্রাম দ্রবণে কত হবে, নাকি? ও, আমরা যদি এভাবে হিসাব না করি, একটু দাঁড়াও, অঙ্কটা এভাবে করা যায় চাইলে। আমাদের এক্সট্রা কত গ্রাম
ও এখানে দ্রবণ বলছিল, এই জন্যই বলে ফেলতেছিলাম, সরি। যাই হোক, যে এখানে এক্সট্রা কত বাড়ছে, 40 বাড়ছে না? হুম। তো আমাদের যদি 40 গ্রাম এক্সট্রা লাগে, তাহলে হচ্ছে যে 50 গ্রাম দ্রবণকে, হ্যাঁ, এখানে আমরা 150 গ্রাম দ্রবণের জন্য এক্সট্রা বের করতেছি, তাইলে আমাদের হচ্ছে দ্রবণ কেমন, 150 গ্রাম ইয়াতে দ্রব কত, 50, এই যে প্রথমে এখানে কিন্তু 50 যেহেতু, দ্রাবক কত 100, তাহলে দ্রবণ 150। কেমন, ঠিক বলতেছি? হ্যাঁ ঠিক বলতেছি। তো আমাদের অতিরিক্ত দ্রব্য কত লাগবে, 40। তাহলে 50 গ্রামের ক্ষেত্রে, 50 গ্রাম কি দ্রবণ, দ্রবণের ক্ষেত্রে কত হবে, 150 নিচে যাবে, আমাদের এক্সট্রা লাগবে কত, 40, 50, এভাবে যদি হিসাব করি কত আসার কথা, 13.33 না, 13.33। এটা হচ্ছে একটু শর্টকাটে করা, কিন্তু হিসাব অনুযায়ী ওভাবেই। গ্লোবাল লবণ, গ্লোবাল লবণের আসলে ইয়াটা কি, মানে স্পেশালিটিটা কি? স্পেশালিটিটা হচ্ছে ও একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত বাড়তে পারে, পরে ওই দ্রবের দ্রাব্যতা আস্তে আস্তে কমতে থাকে, মানে এটা একটা দ্রাব্যতার গ্রাফটা প্রায় এরকম। কেমন, সময়ের সাথে সাথে বা টেম্পারেচার বা তাপের সাথে সাথে এভাবেই হচ্ছে যে দ্রাব্যতার সলিবিলিটি কমতে থাকে। গ্লোবাল লবণ, ওই গ্লোবাল লবণটা হচ্ছে এই যে ইনি, ইনি হচ্ছে সেই গ্লোবাল লবণ। সরি, প্রায় শেষের দিকে চলে আসছি। আমাদের এখন টপিক হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল, এরপর আয়নিক গুণফল। তো দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে আমরা হচ্ছে যে স্বল্প দ্রাব্য দ্রাবণ, স্বল্প দ্রাব্য দ্রবণ, আসলে হচ্ছে এখানে যতগুলো আমরা জিনিস নিয়ে ব্যবহার করব প্রায় সবগুলো হচ্ছে স্বল্প দ্রাব্য দ্রবণ। এই স্বল্প দ্রাব্য দ্রবণে যখন আয়নিত হয় তখন হচ্ছে এই আকারে হয়, আয়নিত হয়, তাই তো? এই আকারে আয়নিত হইলে আমাদের যে কেএসপি বা দ্রাব্যতা গুণফল, এটা হবে কত, সলিবিলিটি, কিন্তু আমাদের যে আয়ন দুইটা বিয়োজিত হইছে, বা আমরা যে কেসিএল, ধরলাম আমরা কেসিএল নিলাম, যদি এটা শক্তিশালী একটা জারক, তার তার কে প্লাস আর সিএল মাইনাস আসছে, তো এদের হচ্ছে আমাদের ইয়া কত, 1 1, তো এটা ঘাত হবে কত, 1 1। যতটা ইলেকট্রন ছাড়বে তাই আসবে ঘাতে, সরি, যতটা ইলেকট্রন, যতটা মৌল যুক্ত হবে মানে 1, সেটা আসবে ঘাতে, আর ইলেকট্রন সংখ্যা তো ভিতর থাকতেছে, ওটা আসলে খুব একটা ইয়া নেই। যাই হোক, কেএসপি কেআইপি একটু মনে করাই দিই। কেএসপি কেআইপি যখন সমান হয় তখন বলা যায় যে দ্রবণটা সম্পৃক্ত। সম্পৃক্ত মানে কি, মানে দ্রব টোটালি ডিজলভড ইন, কি বলা যায়, সলিউশন। আর যখন কেআইপি বড় হয় তখন হচ্ছে অতিপৃক্ত দ্রবণ বা দ্রবের পরিমাণ বেশি। আর যখন কেএসপি ছোট, সরি কেআইপি ছোট হয় তখন বোঝা যায় যে লঘু দ্রবণ বা এখনো দ্রবীভূত হয়নি, দ্রবের সংখ্যা বেশি দ্রবণে, তাই দ্রবীভূত হয়নি। সরি, দ্রবণের দ্রবণ না, দ্রাবকের পরিমাণ বেশি, ওই জন্য দ্রবে এখনো দ্রবীভূত হয়নি। এই যে তখন বলতেছি এটা এখানে, এটা যদি একটু মনে রাখবো। ডিরেক্ট প্রশ্নে চলে যাচ্ছি। ক্যালকুলেট দ্য সলিবিলিটি অফ নিকেল কার্বনেট in grams per liter. The value of KSP for NiCO3 is 1 point এত, তো আর এত হচ্ছে যে মলিকুলার মাস অফ, আমাদের ক্ষেত্রে যদি দেখি, এটা যদি হয়,
গ্রাম পার লিটার। তো আমরা যে সংখ্যাটা পাবো ওটাকে আমরা যদি এটা দিয়ে গুণ করি তাহলে আমরা গ্রাম পার লিটার পাবো। তো এটা হচ্ছে s স্কয়ার KSP ইজ ইকুয়ালস টু এটা, তো রুট ওভার ইয়া হবে কত, s সলিবিলিটি ইজ ইকুয়াল টু 1.4 ইনটু 10 ইনভার্স 7। তো এটার সাথে আবার গুণ করতে হবে কত, 118.7। ওটা যদি গুণ করি আমাদের আনসার আছে 0.44। হ্যাঁ আছে আনসার মিলছে। নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে যদি দেখি 25 ডিগ্রি সেলসিয়াস, এইটাতে হচ্ছে কেমন, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। কেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যখন ভাঙি তখন আছে কি 3 প্লাস প্লাস OH মাইনাস 3, তিনটা OH মাইনাস। কেমন, তো আমাদের বলছে দ্রাব্যতা গুণফল হইলে এত কত। তো আমাদের দেখি এটা সলিবিলিটি কত হবে, S। এটাও যদি S হয় কি ঠিক আছে, তো এটা S ইনটু কত 3, একটা যেহেতু সামনে আছে আমরা তখন দেখলাম কি মানে যেটা আমাদের মূল সংখ্যা থাকবে ওটা কিন্তু ঘাতে চলে যাবে, তো ঘাতে চলে যায় 3, তাহলে এটা কত হবে 27। ও সরি, এটা যদি হয় 27 S কিউব আদো, ওপস কিউব 4 হয়ে যাবে। তো 27 S⁴। তো আমরা যদি হচ্ছে দ্রাব্যতা কত যদি নির্ণয় করতে চাই, আমাদের দ্রাব্যতা গুণফল এটা হচ্ছে KSP। কেমন, KSP যদি দেওয়া থাকে আমাদের বের করা লাগবে S। S যদি হয় তাহলে রুট ওভার, তারপর নিচে আসবে কত, এটা 27। কেমন 27 যদি নিচে চলে যায়, উপরে ডিটেলস দেওয়া আছে কত 3.7 ইন্টু 10 ইনভার্স 15। আনসার আসার কথা যেহেতু 27 আর 37, তাহলে 1 পয়েন্ট সামথিং চলে আসার কথা 1.08। আর এখানে কত 15, তো এটা যদি রুট ওভার করি আমরা 7/8 আসার কথা। এটা আনসার হওয়ার কথা। একটু মানটা বসাই। ও আমরা তো রুট করতেছি না, তো আনসার আসে হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স 4। হ্যাঁ, দ্রবণে আয়নগুলোর ঘনমাত্রার গুণফল যদি দ্রাব্যতার গুণফলের সমান হয় তাহলে দ্রবণটি সম্পৃক্ত হবে। দ্রাব্যতার গুণফলের সমান আয়নগুলোর ঘনমাত্রা, এটা মনোমাত্রা দেওয়া আসলে ঘনমাত্রা হবে। তো এটার যদি গুণফল সমান হয় তাহলে দ্রবণটা সম্পৃক্ত হবে। আমরা কিন্তু দেখছি KIP = KSP হইলে হচ্ছে দ্রবণটা সম্পৃক্ত হয়। এটা কি সেটা সিদ্ধ করতেছে না? হ্যাঁ সিদ্ধ করতেছে, তাইলে এটা সম্পৃক্ত হবে, মানে এটা সত্য। তারপর দ্রাব্যতার গুণফলের কম হইলে দ্রবণটি অসম্পৃক্ত হবে। দ্রাব্যতার গুণফলের কম হলে KIP যদি KSP থেকে কম হয় তাহলে অসম্পৃক্ত হবে, তাই তো? এটাও কিন্তু আমরা দেখছি ওই শর্তে, তাইলে 1, 2ও হবে। 3 নাম্বার কি লেখা, দ্রাব্যতার গুণফল যদি বেশি হয় দ্রবণটি অধক্ষিপ্ত হবে। দ্রবণটি কি অধক্ষিপ্ত হবে নাকি ইয়া হবে অধক্ষিপ্ত হবে, তো কারণ হচ্ছে অতিপৃক্ত হবে। অতিপৃক্ত হইলে অবশ্যই দ্রবের পরিমাণ বেশি, তাহলে ওটা নিচে জমা হবে, তাহলে অধক্ষিপ্ত হবে। এরপর কি দেওয়া, দ্রাব্যতার গুণফলের বেশি হয় তবে দ্রবণটি অসম্পৃক্ত। অসম্পৃক্ত আদৌ অসম্পৃক্ত না, তো এটা হবে অধিপৃক্ত। তাহলে আনসার হওয়ার কথা ডি। আশা করি খুব একটা প্রশ্ন নেই, ক্লাসটা অলরেডি অনেক বড় করে ফেলছি তোমাদের জন্য। তো solubility product of AlOH3 is এত। তো solubility of অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ইয়া কত হবে গ্রাম পার লিটারে। তো আমরা তখনই যখন খেয়াল করছি তখন কত আসছে 27 S⁴। কিভাবে আসছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তিনি হচ্ছে ভাঙলে আসবে আমাদের Al3+ প্লাস OH-3। তো ওনার হচ্ছে ঘাত
এবং ইয়াতে চলে যাবে, তো এখানে S 3S, তো মানে এটা যখন বিয়োজন হবে তখন এভাবেই তো আসবে না, বা প্রোডাক্ট হিসেবে যখন উৎপন্ন হবে, তো ওটা থেকে আমরা পাই 3S কিউব, এটা সরি 3S কিউব ইন্টু S, তো এখান থেকেই আসে আমাদের 27S টু দি পাওয়ার 4, 3 কিউব ইজ ইকুয়ালস টু 27 না? সুন্দর করে লিখি। ওখান থেকে আমরা জানি যদি এখন আমরা S এর মানটা বের করতে চাই বা সলিবিলিটির মানটা বের করতে চাই, ওটা আসবে কত, 27 নিচে আর 3.7 ইন্টু 10 ইনভার্স 15 উপরে। যেহেতু গ্রাম পার লিটারে বলছে, তো আমাদের ভরটাও গুণ হওয়ার কথা। হ্যাঁ, যদি আমরা হিসাব করি তাহলে এটা আসে প্রায় কত, এটা আসে 1.082 ইন্টু 10 ইনভার্স 4। এটা কিন্তু গ্রাম পার লিটারে আসে নাই, কারণ আমাদের এখনো আমরা ভরটা জানি না। তো এটার ভর কত হবে, অ্যালুমিনিয়ামের 27 প্লাস অক্সিজেনের হচ্ছে কত 16 আর 17 ইন্টু 3, তাহলে 3 17 হচ্ছে 51 আর 27, তাহলে এটা 78 না 88, 78 দিয়ে যদি গুণ করি, 78 দিয়ে যদি গুণ করি তাহলে আনসার আসে 8.424। আচ্ছা, ইয়াই তো খেয়াল করলাম না, 10 ইনভার্স 3। গ্রাম পার লিটারে আবার দ্রাব্যতা বের করা লাগবে, যেখানে দেওয়া আছে কিউপ্রাস অক্সাইড। তো কিউপ্রাস অক্সাইড 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটার ক্ষেত্রে কত হবে, CuOH হোল 2, এটাকে যদি আমরা ভাঙি Cu2 প্লাস, তা আসবে 2OH মাইনাস। কেমন, তো এটা যদি আসে, এটা আমরা ভাঙ করলাম, তো KSP তাহলে কত আসবে, সলিবিলিটি দেওয়া S ইন্টু 2S স্কোয়ার, তো এটা আসার কথা 4S কিউব। 4S কিউব সমান সমান কত দেওয়া আছে আমাদেরকে, 2.22 ইন্টু 10 ইনভার্স 19। তো আমরা যদি S এর মান বা সলিবিলিটির মান বের করতে চাই, তাহলে কিউবিক রুট অফ 2.2 ইন্টু 10 ইনভার্স 19 ডিভাইডেড বাই 4, এটার সাথে গুণ হবে কত, এই যে এটার ভর যেটা আসবে 63.5 প্লাস 17 ইন্টু 2, 17 দুগুণে কত, 34 হিসাব করি, 34 যদি আমরা যোগ করি তাহলে প্রায় 97.5, তা যদি গুণ করি 3.8 আসতেছে, এটা 3.8 ইন্টু 10 ইনভার্স কত আসে, কই দেখলাম, 10 ইনভার্স 7। তো আমরা যদি এটাকে 97.5 দিয়ে গুণ করি, তাহলে আনসার আসে আমাদের 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 5। একটু এখানে লেখা দরকার ছিল, যাই হোক 10 ইনভার্স 5। আর দুটো অঙ্ক আছে, আসলে দুটো অঙ্ক দেখি, আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। দ্রাব্যতা গুণাঙ্ক কত, আমি তোমাদেরকে প্রায় এই জিনিসটা নিয়ে দুটো ম্যাথ দেখাইছি, সেখানের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি 27S টু দি পাওয়ার 4 আসতেছিল আমাদের কত, KSP এর মান। তাহলে এখানে বুঝেই যাচ্ছে দ্রাব্যতা গুণাঙ্ক বা KSP এর মান আসার কথা 27 ইন্টু x টু দি পাওয়ার 4। তারপরের প্রশ্নতে চলে যাই, তাহলে F ইনভার্স স্যাচুরেটেড অ্যাকুয়াস সলিউশন অফ এত, দ্য সলিবিলিটি প্রোডাক্ট অফ এত ওয়াটার কত হবে আমাদেরকে জিজ্ঞেস করছে। সলিবিলিটি প্রোডাক্ট
যদি জিজ্ঞেস করে আমাদেরকে এখানে আসলে কি কি ইনফরমেশন দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে, তো আমাদের এস বের করা লাগবে। F2 দেওয়া, CaF2, COH2 এর ক্ষেত্রে যত আসছে এটার ক্ষেত্রেও প্রায় তত আসবে, বা 4s3। এটা গ্রাম পার লিটারে দেওয়া, তার মানে এটাকে যদি আমি কনভার্সন করি, CA আর F এর দেওয়াই আছে এখানে, তো কত আসবে 40 প্লাস 19 দুগুণে 38 বা 78। তো 78 যদি হয়, 78 দিয়ে এই জিনিসটাকে ভাগ দেওয়া লাগবে আগে, 6.55 ইন্টু 10 ইনভার্স 3। যে ভাগ দিয়ে যে মানটা আসবে আমরা ওটাই হচ্ছে এখানে বসাবো, কেমন? ওটাই হবে কেএসপি এর মান। কেএসপি এর মান যদি হয়, তো সরি এটা তো এস দেওয়া আছে প্রবাবলি, ইয়েস এটা আসলে এস এর মান, সরি কেএসপি না, এটা এটা এস বা সলিবিলিটির মান। আমি প্রশ্নটা একটু ভুল করছি, যেহেতু এখানে কেএফ2 এখানে একটা আলাদা করে দেওয়াই আছে, তার মানে বোঝা যাচ্ছে কি এখানে যে আদার যে কম্পোনেন্ট আছে ক্যালসিয়াম, ওরও কিন্তু দ্রাব্যতা কত হবে, ওর দ্রাব্যতা হবে সেম। তো ওখানের ক্ষেত্রে এখানে এস এর মান বসে আমরা হচ্ছে কেএসপি এর মান বের করব। বা এস এখানে কত আসতেছে একটু যদি 4 ইন্টু 78 ডিভাইডেড বাই 6.55 ইন্টু 10 ইনভার্স 3 কিউব। আনসার আসতেছে 2.05 ইন্টু 10 ইনভার্স 11 পার লিটার। সরি একটা তো একক দেখাইনি খুব একটা, যেহেতু এখানে মোল পার লিটারে আছে, তো মোল পার লিটারে থাকলে ওভাবেই আসবে। আনসার কি মিলছে আমাদের? হ্যাঁ মিলছে। শেষ আশা করি ম্যাথ, হ্যাঁ শেষ পার্ট আমরা দেখব বইয়ের শেষের দিকে হচ্ছে শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণের অনেকগুলো একটা চার্ট আছে। তো আসলে এটা একটু খুব একটা ইম্পর্টেন্ট, কেমন ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলোতে লাস্টের দিকে যে মুখস্থ টাইপের যে প্রশ্নগুলো, এগুলো থেকে প্রায় 2-3টা জিনিস আমরা ইম্পর্টেন্ট হিসেবে দেখতে পাই। কেমন ইম্পর্টেন্ট? ধরুন আমরা যখন দেখি যে লিথিয়াম, এটা হচ্ছে ক্রিমসন বর্ণ শো করে যখন হচ্ছে শিখা পরীক্ষায় রাখা হয়। তো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, আসলে কোন জিনিসটা বর্ণ দেখাই না। এটা যদি আমরা একটু বক্স করে দিই, কেমন? এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, যে শিক্ষা পরীক্ষায় এরা কোনো কিছুই দেখায় না। আর আরেকটা জিনিস যে সোডিয়াম সোনালী হলুদ বর্ণ শো করে। আর আর কোনগুলো ইম্পর্টেন্ট? ক্যালসিয়াম এবং স্ট্রনসিয়াম টকটকে লাল আর আমরা কিছু প্রশ্ন দেখলে খেয়াল করবো, এগুলো প্রায় আসে। আর হচ্ছে এটা মুভিং অন দ্য নেক্সট স্লাইড। এটা একটা আমরা খেয়াল করব, এটা একটা বড় একটা বিক্রিয়া আছে। তো এখানে যেহেতু শনাক্তকরণ, আমরা প্রায় বিক্রিয়াগুলো চাইলেই মনে রাখা যায়, কিন্তু একটু লিখে লিখে প্র্যাকটিস করতে হয় ওটার জন্য। তো এখানের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস কোনগুলো? এখানের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি একটু দাগিয়ে রাখছিলাম তোমাদের জন্য। সোডিয়াম, সোডিয়াম আছে এখানে, হ্যাঁ সোডিয়াম। তারপর NH4 প্লাস এর ইনি, তারপর অ্যালুমিনিয়াম কি আছে এখানে, হ্যাঁ অ্যালুমিনিয়াম, ঠিক আছে। আর কিছু, হ্যাঁ এটা কপার। এই জিনিসটার ক্ষেত্রে আমরা যখন দেখবো, যখন 2+ আয়ন, তখন কিন্তু এখানে হচ্ছে হালকা নীল, ঠিক আছে, এখানে হালকা নীল, এখানে গাঢ় নীল। 3 এর ক্ষেত্রে এটা গাঢ় নীল, আর 2 এর ক্ষেত্রে মানে এটা Fe2 মাইনাস আর এটা Fe3 প্লাস। তো এটাও ইম্পর্টেন্ট,
এই যে Fe এরিয়াটা। কপারের ক্ষেত্রে হচ্ছে হালকা নীল, পরে গাঢ় নীল শো করে। আর বিকারক, বিকারক এটা একটু মনে রাখা যায় চাইলে, একটু কষ্ট যদিও, তাও মনে রাখা দরকার। আর কিছু কি ইম্পর্টেন্ট আছে এখানে? না, স্লাইডটা একটু দেখে দেখে নিও, স্ক্রিনশট তুলে রাখতে পারো। Few drops of barium nitrate solution added to a test tube containing the solution of molecules AB white participate formed, মানে সাদা অধক্ষেপ দেখাইছে। তো this participate remains insoluble on addition of hot dilute HCl. What would be B? আনসার বি দেওয়াই আছে, এটা সালফেট। সালফেট আসলে, সালফেটের জন্য তোমাদেরকে একটা চার্ট দেখাই। বেরিয়াম নাইট্রেট একটা জিনিস, এই জিনিসটা হচ্ছে দুইটা অ্যানায়নের সাথে আমরা হচ্ছে আয়ন শনাক্তকরণের সময় ইউজ করি। দুইটা জিনিস হচ্ছে কি কি, একটা হচ্ছে কার্বনেট, আর একটা হচ্ছে কি সালফেট। সালফেটের ক্ষেত্রে আসলে এই যে HCl যখন দেওয়া হয় তখন এটা ডিলিউট করে না বা বিক্রিয়া করে না, মানে সালফেটের ক্ষেত্রে HCl কোনো রিঅ্যাকশন, HCl যোগ করলে কোনো রিঅ্যাকশন দেখায় না। কিন্তু কার্বনেটের ক্ষেত্রে যখন HCl যুক্ত করা হয় তখন হচ্ছে এটা বুদবুদ সৃষ্টি করে। এই দুইটা জিনিস এর মধ্যেই কমন ফ্যাক্টর হচ্ছে বেরিয়াম নাইট্রেট। এই দুইটার মধ্যেই তখন আলাদা করার ক্ষেত্রে সালফেট হবে। কেমন? কারণ এখানে আমাদেরকে লাস্টের লাইনটাতে বলা আছে যে দিস পার্টিসিপেট রিমেন্স ইনসলিউবল, মানে অদ্রবণীয় অন দ্য অ্যাডিশন অফ হট ডিলিউট HCl. Which one of the following participated hydroxylases is not green? কোনটার গ্রিন না? কেমন? এটা হাইড্রোজেন একটা প্রশ্ন ছিল, যেটা পিঙ্ক হওয়ার কথা যতটুকু জানি, মানে হ্যাঁ। ফেরাসের ক্ষেত্রে আমরা দেখলাম তখন একটা গ্রিন চলে আসে, পার্টিসিপেটস অদক্ষেপ যদি দেখি, গ্রিন পার্টিসিপেটস এই যে এখানে হালকা নীল টাইপের ইয়া। তো ইটস নট গ্রিন, রাইট? ক্রোমিয়ামের ক্ষেত্রেও গ্রিন শো করে। আচ্ছা, এটা তো ফেরাস অক্সাইড, আমি তখন দেখতেছিলাম এটা কি ফোরিয়া। এটার আনসার হবে কোবাল্ট। হ্যাঁ, কোবাল্টই হবে এটার আনসার। রিজন দেখাতে বললাম না, কেমন? এটা একটু মুখস্থ করে নিও, বিক্রিয়াটা দেখাতে পারলে হয়তো বা বুঝতে। এখানেও দেখো আবার একই পরীক্ষা নলে নমুনার লবণের কিছু অংশ নিয়ে তাতে বেরিয়াম নাইট্রেট আমরা যেটা দেখলাম তখন, বেরিয়াম নাইট্রেটের সংকেত কি ভুল লিখছি? না, লিখিনি। তো বেরিয়াম নাইট্রেটের দ্রবণ যোগ করা হয়েছে, সাদা অদক্ষেপ পাওয়া গেছে যা লঘু হাইড্রোজেন দ্রবণে দ্রবীভূত হয় না। ঠিক আছে, আমরা কি দেখছিলাম তখন যে বেরিয়ামের সাথে ভাই বুঝতে পারছি। আচ্ছা, বেরিয়াম নাইট্রেটের দ্রবণ হচ্ছে, আমরা তখন যদি খেয়াল করি এই যে এখানে বেরিয়াম নাইট্রেট হচ্ছে দুইটার সাথেই বিক্রিয়া করে, কিন্তু যখন এটার সাথে HCl যুক্ত করা হয় তখন এটা অদ্রবণীয় থাকে বা কোনো রিঅ্যাকশন দেখায় না। আর এনার সাথে যখন যুক্ত করা হয় তখন উনি HCl কে নিয়ে বুদবুদ দেখায়। তো বুদবুদ দেখায়, আমরা প্রশ্নটা আবার পড়ি। আসলে ওই যে জিনিসটা ইংলিশে লেখা ছিল এটা এখন বাংলায় লেখা, যে দ্রবীভূত হয় না HCl। নমুনা দ্রবণে কোন মূলকের উপস্থিতি আছে? তাহলে বলাই যায় সালফেট আছে। ডাবল চেক করে নিই, সালফেট আছে কি? হ্যাঁ, সালফেট। আর আর কয়টা প্রশ্ন আছে দেখি, আশা করি শেষ এখানেই। হ্যাঁ।
আর দুইটা প্রশ্ন। যাই হোক, একটি নমুনা লবণের ক্ষারীয় দ্রবণে H2S গ্যাস চালনা করে সাদা পদক্ষেপ পাওয়া যায়। নমুনা লবণের দ্রবণে কোন ধাতুর উপস্থিতি নির্দেশ করে? কোন ধাতুর উপস্থিতি নির্দেশ করে? আমরা যদি জিঙ্কের ক্ষেত্রে খেয়াল করি, জিঙ্ক সালফেট প্লাস NaOH, ওখান থেকে আমরা দেখি যে জিঙ্ক হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে Na2SO4, এখানে 2 হবে তাহলে। তো ওখান থেকেই আসতেছে জিনিসটা, এই জিঙ্কের ইয়াটাই প্রসেস। এরপর আসবে জিঙ্কের সাথে NaOH আবার যুক্ত করা হবে, তখন আসবে Na2 জিঙ্ক 2O প্লাস H2O। তারপর তার সাথে যদি পানি আর হাইড্রো সালফেট যদি যুক্ত করি, তখন আসবে, পানি যুক্ত করবো আগে, তারপর হাইড্রোসালফেট, তখন যুক্ত করার পর হচ্ছে সাদা পদক্ষেপ পাবো। তাইলে বোঝা যাচ্ছে এটা হবে জিঙ্ক, তাই তো নাকি? হ্যাঁ, জিঙ্ক। লাস্ট কোয়েশ্চেন, নিজের কোন দ্রবণ Fe3 আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয়? কোনটা ব্যবহৃত হয় চিন্তা করি একটু, কেমন? NH4SCM যদিও হয়, আমি আশা করি এর আগে চার্টটাতে দেওয়া নাই। এটা দেওয়া আছে কি? দেওয়া নাই। এটা আসলে অ্যামোনিয়াম সায়ানাইড যেটা আছে, এটাই হওয়ার কথা আনসার। বইয়ের যদি লাস্ট পৃষ্ঠাটাতে দেখি, আমরা ওখানের মধ্যে শখটা দেখবো, ওখানের মধ্যে 3টে এলিমেন্ট নিয়ে সম্ভবত কাজ করে। সেখানেই হচ্ছে যে Fe3 আয়ন শনাক্তকরণে এটা ইউজ করা হয়, যেটা Fe2 এর ক্ষেত্রে সম্ভবত ইউজ করা হয় না। তো আজকের মতো এখানেই আশা করি ক্লাসটা শেষ করতে হবে আমার। হ্যাঁ, এখানেই আজকে আশা করি ক্লাস শেষ। এখানে গুণগত রসায়ন খুব একটা টাফ যে তা না, তুমি যদি দেখো যে কমন জিনিসগুলোই বারবার আসে, বলতে গেলে একটু হাতে নিয়ে লিখতে হয়, এমন কিছু না, 2-3 বার লিখলেই ওটা মাথায় চলে আসে। আশা করি আজকের মতো ক্লাস এখানে শেষ। আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকিও, দোয়া করিও। আল্লাহ হাফেজ।